সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব কপাল পুড়ল ইউনূসের, যতই করুক ষড়যন্ত্র তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অন্তর্বর্তী সরকারের ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানালো আরআরএজিও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ৩ মাসে সারা দেশে ৮৫৪ ও ঢাকায় ১০৭ হত্যাকাণ্ড, শীর্ষ সন্ত্রাসীদের দাপটে বিপর্যস্ত জননিরাপত্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি নেই, ট্রাক নেই, আর ভুমরুর ব্যবসায়ীদের কপালে শুধু লোকসান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জামিন পেলেও কারামুক্ত হতে পারেননি শিল্পী, ১.৫ মাসের শিশুসহ কারাগারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আইন করে দলের কার্যক্রম নিষিদ্ধ করলেন তারেক, নিষিদ্ধ করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না বললেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা সারি, দাম বাড়লেও রাজধানীতে জ্বালানি তেলের হাহাকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অক্টোবর পর্যন্ত ২০,০০০ ফ্লাইট বাতিল করল লুফথানসা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব অবরোধ তুলে নিলেই কেবল আলোচনায় বসবে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, জামায়াত একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জাতীয় রাজনীতির দৃশ্যপট বদলে যাওয়ায় সেই বহু চর্চিত প্রশ্ন ঘুরতে শুরু করেছে। আওয়ামী লীগ সুপ্রিমো কি দেশে ফিরতে চলেছেন? তারেক রহমান কি তার ঘর ওয়াপসির ব্যবস্থা করছেন? হাসিনা কিন্তু দিল্লিতে থাকাকালীন একাধিকবার বলেছেন তিনি দেশে ফিরতে চান, ফিরতে তিনি বদ্ধপরিকর। সেই সময় বাংলাদেশে তদারকি সরকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই রায় মাথায় নিয়ে তিনি দেশে ফেরেন কিনা সেই প্রশ্নটাও কম গুরুত্বপূর্ণ নয়। তবে বিএনপি ক্ষমতায় আসায় বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। কিছুদিন আগে তারেক রহমানকে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কিন্তু সুস্পষ্টভাবে আওয়ামী লীগের কথা বলেননি। যদিও তার এই বার্তা থেকে নানা মহলে গুঞ্জন ওঠে, তারেক এবং বিএনপি নেতৃত্ব চাইছে জাতীয় রাজনীতিতে ফিরে আসুক আওয়ামী লীগ। ভোটের ফল ঘোষণার পর কয়েকটি বিষয় কিন্তু চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দফতর একের পর এক খুলতে শুরু করে। কোনো কোনো প্রান্ত থেকে অবশ্য বাধা দেওয়ার খবর এসেছিল, বাধা এসেছিল প্রশাসনের তরফে। তারেক সরকারের তরফ থেকে প্রশাসনকে এই বার্তা দেওয়া হয় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সরকার দমনপীড়ন নীতি সমর্থন করে না। যেটা আরও বেশি করে সকলের নজর কেড়ে নিয়েছে তা হল সংসদে তারেক রহমানের ভাষণ। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায় শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক বলেন বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। এখানেই শেষ নয়, তারেক আরও বলেন জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শের একটি দেওয়াল ছিল। এই বক্তব্য সেই দেওয়ালে বড় ধরনের ফাটল ধরিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গবন্ধুর এমন অবদানের কথা স্মরণ এবং তার অবদানকে স্বীকৃতি সাম্প্রতিক অতীতে কেন কোনো কালেই হয়নি। বিএনপি স্বীকার করে না মুক্তিযুদ্ধে শেখ মুজিবের আত্মত্যাগের কথা। তাদের মতে মুক্তিযুদ্ধের সবথেকে
সবথেকে বেশি অবদান রয়েছে জিয়াউর রহমানের। অনেকে মনে করছেন তারেক রহমান এখন আর সেই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে চাইছেন। তারেকের বক্তব্যকে অনেকে জাতীয় ঐক্য গঠনের একটি প্রয়াস হিসেবে দেখতে চাইছেন। তারা এটিকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। সংসদে দাঁড়িয়ে একটি দলের প্রধানমন্ত্রী সম্পূর্ণ ভিন্ন ধারার রাজনৈতিক দলের একজন অবিংশবাদী নেতার প্রশংসা করছেন, সেটা বলা যেতে পারে বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এদিকে আবার বেগম জিয়ার মৃত্যুর পর হাসিনা কিন্তু শোক প্রকাশ করেছিলেন। জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে হাসিনা বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। সেই সময় থেকেই গুঞ্জন তৈরি হয় হাসিনা দেশে ফিরছেন, শুধু সময়ের অপেক্ষা। দিল্লির শরণার্থী অধিকার বিষয়ক সংগঠন রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ RRAG বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন গভর্নিং কাউন্সিলের সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। গত ২৩ অক্টোবর জেনেভায় IPU-এর ২১৬তম অধিবেশনে গৃহীত এই প্রস্তাবে ৬ জন গ্রেপ্তারকৃত সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, অমানবিক বন্দিদশা এবং বিচার প্রক্রিয়ায় যথাযথ আইনি পদ্ধতির অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। RRAG এর পরিচালক ও IPU-তে অন্যতম অভিযোগকারী সুহাস চাকমা বলেন, IPU-এর বিচার পর্যবেক্ষক ও প্রতিনিধি দলকে সময়মতো ভিসা না দেওয়া প্রমাণ করে যে নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কারাবন্দী সাবেক সংসদ সদস্যদের ক্যাঙ্গারু কোর্টে বিচার করছে এবং তাদের বিরুদ্ধে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন লুকোনোর চেষ্টা করছে। IPU বিশেষ করে ফজলে করিম চৌধুরী, আসাদুজ্জামান নূর, মুশাররফ হোসেন ও মোহাম্মদ ফারুক খানের ক্রমাগত আটক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বন্দিদশার ভয়াবহতা, তাদের স্বাস্থ্যের ওপর অপূরণীয় প্রভাব, সুষ্ঠু বিচারের অধিকারের গুরুতর লঙ্ঘন এবং মামলাগুলোর ধরন ও অভিযোগের কাঠিন্য, কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। IPU আরও উল্লেখ করেছে যে আওয়ামী লীগের সাবেক সদস্যদের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। IPU আদালতের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একজন বিচার পর্যবেক্ষক এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে। এই দল আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ, কারা কর্তৃপক্ষ সহ সকলের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। সুহাস চাকমা আরও বলেন, IPU-এর এই প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। যারা অন্ধভাবে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে যে ড. ইউনুস আইনের শাসন ও ডেমোক্রেসির প্রতি শ্রদ্ধাশীল, প্রকৃতপক্ষে তার আইনের শাসনের প্রতি কোনো শ্রদ্ধা নেই। তিনি বিচার বিভাগকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করেছেন এবং তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে খুনের ঘটনা। চলতি বছরের প্রথম ৩ মাসেই দেশে মোট ৮৫৪টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেবল ঢাকাতেই প্রাণ হারিয়েছেন ১০৭ জন। বিশেষ করে এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই ঢাকায় ১৬টি খুনের ঘটনা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারা দেশে মাসভিত্তিক খুনের সংখ্যা যথাক্রমে ২৮৭, ২৫০ ও ৩১৭টি। অনুসন্ধানে জানা গেছে, দেশের এই নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূলে রয়েছে জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী ও বিদেশে পলাতক অপরাধী চক্রের সক্রিয়তা। সম্প্রতি কিলার আব্বাস, পিচ্চি হেলাল, ইমন ও ইব্রাহিমের মতো তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পাওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। কারাগারে থেকে কিংবা বিদেশে বসে মোবাইল ফোনে সরাসরি বড় ভাই পরিচয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলেই ঘটছে কন্ট্রাক্ট কিলিং বা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার মতো ঘটনা। রাজধানীর অপরাধ মানচিত্র বিশ্লেষণে দেখা যায়, মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকা এখন খুনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পিচ্চি হেলাল ও ইমনের অনুসারীদের দ্বন্দ্বে সেখানে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।
মিরপুর, পল্লবী ও কাফরুল এলাকা নিয়ন্ত্রণ করছে বিদেশে পলাতক মামুন ও কিলার আব্বাসের গ্যাং। কাওয়ারবাজার ও ফার্মগেট এলাকায় টেন্ডারবাজি ও সবজি ট্রাক থেকে চাঁদাবাজিতে সক্রিয় রয়েছে এক শীর্ষ সন্ত্রাসীর অনুসারী বাদশাহ ও আহাদ গ্রুপ। এসব চক্রের তোলা কোটি কোটি টাকা হুন্ডির মাধ্যমে দুবাই ও থাইল্যান্ডে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের মুখপাত্র AHM শাহাদাত হোসাইন জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ প্রচেষ্টা অব্যাহত আছে এবং জামিনপ্রাপ্ত সন্ত্রাসীদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। অনেক ভুক্তভোগী আতঙ্কে পুলিশের কাছে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। ফুটপাত, পরিবহন সেক্টর ও সরকারি অফিসের টেন্ডারবাজিকে কেন্দ্র করে যে কোনো সময় আরও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের একজন আমদানিকারক রিপন হোসেন বললেন, উত্তরবঙ্গে পাঠানো অর্ধেক ট্রাক মাঝপথেই থেমে যাচ্ছে, তেল নেই, কাঁচামরিচ, আদা, ফল রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে। যেটুকু গন্তব্যে পৌঁছচ্ছে সেটার জন্যেও কেজিতে ৫-৬ টাকা কেটে নিচ্ছে ক্রেতারা। ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক বললেন, ঢাকায় এক ট্রাক মাল পাঠাতে আগে লাগত ২৫-২৬ হাজার টাকা, এখন লাগছে ৩০ থেকে ৩৭ হাজার। ট্রাক চালক সুমন হোসেনের কথাটা আরও বেশি মাটুতে নামিয়ে দেয়। আগে ২ দিনে একটা ট্রিপ দেওয়া যেত, এখন সপ্তাহেও একটা হয় না। এই হল ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশের একটা সীমান্ত বন্দরের ছবি। আর এই দেশ চালাচ্ছে বিএনপি, যারা গত ফেব্রুয়ারির ১২ তারিখে একটা নির্বাচন করেছে, যেটাকে নির্বাচন বলতে গেলে শব্দটার প্রতি অবিচার করা হয়। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সেই ভোটে ছিল না, মানুষ বয়কট করেছিল। নিজেরা মাঠ খালি রেখে নিজেরাই ভোট দিয়ে নিজেরাই জিতে এখন মন্ত্রিত্ব করছে। এই সরকারের বৈধতার প্রশ্ন তোলার আগেই তারা দেশের মানুষকে বুঝিয়ে দিচ্ছে শাসন মানে কি। জ্বালানি সংকট একটা দেশ পরিচালনার সবচেয়ে প্রাথমিক ব্যর্থতার জায়গা। ডিজেল না থাকলে ট্রাক চলে না, ট্রাক না চললে পণ্য পৌঁছায় না, পণ্য না পৌঁছালে ব্যবসা ডোবে, ব্যবসা ডুবলে মানুষের জীবিকা যায়। এই সহজ শৃঙ্খলটা বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়া লাগে না, কিন্তু বিএনপির মন্ত্রিপরিষদ দেখে মনে হচ্ছে তাদের কাছে এটাও বোধের বাইরে। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, বগুড়া, রংপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইলে তেল নেই, মানুষ পাম্পে রাত থেকে লাইন দিয়ে দুপুর পর্যন্ত বসে আছে, আর রাজধানীতে তাদের মনোনীত মন্ত্রীরা কি নিয়ে ব্যস্ত সেটা জানা নেই। ২০০১ থেকে ২০০৬ সেই বিএনপি আমলের কথা যারা মনে রেখেছেন, তারা এখন একটা অদ্ভুত পরিচিত অনুভূতির মধ্যে আছেন। সেই একই গল্প ফিরে এসেছে। জ্বালানি সংকট, পণ্য সরবরাহে বিশৃঙ্খলা, ব্যবসায়ীদের নাধিশ্বাস, আর সরকারের তরফ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেই। পার্থক্য একটাই, তখন অন্তত একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জেতার একটা দাবি ছিল, এখন সেটুকুও নেই। বিএনপির জন্মটাই একটা সেনাবাসের ছায়ায়, জিয়াউর রহমানের হাতে গড়া একটি দল, যার রাজনীতির ভিত্তিপ্রস্তর গণতন্ত্রে নয়, ক্ষমতা দখলে। সেই মানসিকতার দল এখন একটা ফাঁকা মাঠে গোল দেওয়া নির্বাচনের পর ক্ষমতায় বসে আছে। ভোমরার ব্যবসায়ীরা যে লোকসানের কথা বলছেন, সেটা তাদের ব্যক্তিগত দুর্ভোগ না, এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতার সরাসরি প্রতিফলন। ভোমরা স্থলবন্দর এখন পূর্ণাঙ্গ কাস্টম হাউস হয়েছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে এই কথাটা ছোট্ট, কিন্তু ভেতরে অনেক কষ্ট আছে। একটা বন্দর বড় হওয়ার মুহূর্তে তাকে থামিয়ে দিচ্ছে একটা সরকারের অব্যবস্থাপনা। ট্রাক চালক আশিকুর রহমান বললেন, আগে চট্টগ্রাম ঘুরে আসতে ১৮০ লিটার লাগত, এখন থেমে থেমে তেল নিতে নিতে ২১০ লিটার লাগছে। অর্থাৎ বাড়তি খরচ, বাড়তি সময়, বাড়তি কষ্ট, খাওয়া নেই, ঘুম নেই, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন পার। এই মানুষগুলোর কথা কি একবারও ভাবার সময় হয়েছে সরকারের? রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম আদালতে জামিন পেলেও এখনও মুক্তি পাননি। জামিন আদেশের পর প্রয়োজনীয় নথিপত্র ও বিচারকের স্বাক্ষর সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় মঙ্গলবার ২১শে এপ্রিল রাত থেকে বুধবার ২২শে এপ্রিল সকাল পর্যন্ত তাকে ও তার ১.৫ মাসের শিশুকে কারাগারেই থাকতে হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় ৫,০০০ টাকা মুচলেকায় শিল্পীর জামিন মঞ্জুর করেছিলেন। তবে আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে বুধবার দুপুরের আগে তার মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়নি। শিল্পীর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ ভিত্তিহীন মামলায় তাকে জড়ানো হয়েছে। যেখানে ঘটনাস্থলে তার উপস্থিতির প্রমাণ নেই, সেখানে স্রেফ হয়রানি করতে এই মা ও শিশুকে কষ্ট দেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রথম দফায় জামিন নামঞ্জুর হলে 1 মাস 16 দিনের কন্যা সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন শিল্পী। সিজারিয়ান অস্ত্রোপচারের ধকল এবং কোলের শিশুর কথা বিবেচনা না করেই তাকে প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আদালতের বারান্দায় বসে শিশুকে দুধ খাওয়ানোর সেই করুণ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে রাতেই দ্বিতীয় দফায় শুনানি করে জামিন দেওয়া হয়। মামলার এজাহার অনুযায়ী 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থীর বাসায় হামলা ও ভাঙচুরের পরিকল্পনাকারী হিসেবে শিল্পীর নাম উল্লেখ করা হয়েছে। যদিও তার পরিবার ও আইনজীবীর দাবি, ঘটনার সময় তিনি প্রসূতি অবস্থায় ছিলেন এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। আজ বুধবার যে কোনো সময় কারামুক্ত হয়ে তিনি ঘরে ফিরবেন বলে আশা করা হচ্ছে। দলের কার্যক্রম নিষিদ্ধ করে বুধবার বাংলাদেশ সংসদে আইন পাশ করিয়েছে তারেক রহমানের সরকার। এই ব্যাপারে মোহাম্মদ ইউনুস সরকারের জারি করা অধ্যাদেশটি বুধবার থেকে আইন হয়ে গেল। নিষেধাজ্ঞা বহাল রইল আওয়ামী লীগের ওপর। বিএনপি সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করে আওয়ামী লীগ দলগতভাবে বিবৃতি দিয়েছে, তবে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করেনি, যা নিয়ে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের অনেকেই হতাশ। তাদের বক্তব্য, নতুন সরকারকে কিছুদিন ছাড় দেওয়ার কথা বলে আপাতত আন্দোলন না করার কথা বলা হয়েছিল দলের তরফে, অথচ সরকার দলের ওপর নিষেধাজ্ঞা জারি রাখতে আইন প্রণয়ন করলেও দল উচ্চবাচ্য করছে না। দ্য ওয়ালের তরফে একাধিক প্রথম সারির নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, আন্দোলন নিয়ে দলের সাম্প্রতিক অতীতে কোনো বৈঠকে কথা হয়নি। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী হরতালের কর্মসূচি সফল করতে না পারার পর থেকে আন্দোলন নিয়ে শীর্ষ নেতৃত্ব উচ্চবাচ্য করছে না। তবে ওই নেতারা কেউ নিজেদের নাম প্রকাশ করতে চাননি। তবে এটা নতুন নয়। বিএনপি ক্ষমতায় আসছে স্পষ্ট হতেই দলের প্রথম সারির নেতারা মুখ খোলা বন্ধ করে দিয়েছেন। তুলনায় মাঝারি স্তরের নেতারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে মুখ খুলেছেন বেশি। সেটা আবার প্রবীণ নেতাদের অনেকেরই পছন্দ নয়। ফলে এমন সংকটময় মুহূর্তেও আওয়ামী লীগের আন্দোলনে নেতাদের গোষ্ঠীবাজির বিরাম নেই। আওয়ামী লীগের তরফে বুধবার বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের মহান সংসদ কলঙ্কিত হল, ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি হল। তথাকথিত নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সংসদ গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করেছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, মহান জাতীয় সংসদ একটি পবিত্রতম স্থান, দেশের গণতান্ত্রিক সংস্কৃতির বাতাবরণ মেলে ধরে। সেই মহান সংসদকে ব্যবহার করে স্বাধীনতা ও দেশবিরোধী শক্তির আধিপত্য প্রতিষ্ঠায় হেন অপতৎপরতা। এই ধরনের সিদ্ধান্ত কেবল একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক চর্চা, সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের পথ বেয়ে গড়ে ওঠা গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার উদ্যোগ গণতন্ত্রের মূল চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে এবং রাষ্ট্রকে একদলীয় বা স্বৈরাতান্ত্রিক ধারার দিকে ঠেলে দেয়। তা ইতিহাসের প্রতি রক্তচক্ষু দেখানো, যা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি রাজনৈতিক দলের কার্যকারিতা নির্ভর করে জনগণের ওপর। জনগণের প্রিয় সংগঠন হয়ে থাকলে পৃথিবীর কোনো শক্তি প্রয়োগ করে সেটা আটকানো যায় না। দমনপীড়ন, নিষেধাজ্ঞা বা আইনের অপপ্রয়োগ কখনোই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না, বরং এটি সমাজে অস্থিরতা ও বিভাজন সৃষ্টি করে, গণতান্ত্রিক সংস্কৃতির অন্তরায়। আওয়ামী লীগ বলেছে, এই প্রেক্ষাপটে আমরা দেশের সকল গণতন্ত্রকামী মানুষ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন এবং তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি, গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে শামিল হন। জনগণ ও গণতন্ত্রের বিজয় অবশ্যম্ভাবী। ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে ও নিজেদের বিশ্বাসকে দৃঢ় করে আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখব। জ্বালানি তেলের জন্য রাত ২টায় লাইনে দাঁড়িয়েছেন ব্যক্তিগত গাড়ির চালক শিপুল। রাতে ঘুমিয়েছেন গাড়িতেই, খাওয়া দাওয়াও সেখানেই। সব খরচ দিয়েছেন গাড়ির মালিক, কিন্তু ১২ ঘণ্টা এই অপেক্ষা করার মতো অমানবিক কাজটির কি কোনো মূল্য হবে? আজ বুধবার তেজগাঁও লিংক রোডের শিকদার ফিলিং স্টেশনের সামনে যখন শিপুলের সঙ্গে ঢাকা পোস্টের কথা হয়, তখন ঘড়িতে সময় দুপুর ১:৩০। তিনি তখন ফিলিং স্টেশনের ঠিক সামনে। শিপুল ঢাকা পোস্টকে বলেন,
এখন অপেক্ষা করাটাও একটা কাজের অংশ হয়ে গেছে। 12 ঘণ্টায় পৃথিবীতে অনেক কাজ করা যায়, আর আমরা অপেক্ষা করছি গাড়ির তেলের জন্য। সরেজমিনে ঘুরে দেখা যায় দুপুর 2টো পর্যন্ত রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ আছে। আবার কিছু কিছু ফিলিং স্টেশনে তেল বিক্রি চলমান আছে। তেল বিক্রি চলুক বা না চলুক, প্রতিটি ফিলিং স্টেশনে অন্তত 100 গাড়ির সিরিয়াল আছেই। রাজধানীর ডিআইটি রোডের হাজিপাড়া ফিলিং স্টেশনে দুপুর 1টার দিকে গিয়ে দেখা যায় ফিলিং স্টেশনটিতে ডিজেল ও অকটেন নেই লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানের কর্মীরা জানিয়েছেন, যদি ডিপো থেকে তেলের গাড়ি আসে তাহলে সন্ধে 6টা থেকে ডিজেল ও অকটেন বিক্রি শুরু হবে, কিন্তু তেলের জন্য তখন থেকে গাড়ি নিয়ে লাইনে রয়েছেন ব্যক্তিগত গাড়ির চালকরা। লাইনের শেষ প্রান্ত ছাড়িয়েছে 300 মিটার দূরে। এরপর তেজগাঁও লিংক রোডের আইডিয়াল ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় সেখানে কর্মীরা স্টেশনে ঢোকার পথ শিকল দিয়ে আটকে রেখেছে। একটি সাইনবোর্ডে লিখে রাখা হয়েছে, আমাদের অকটেন ও ডিজেল ডিপো থেকে আসলে দেওয়া হবে, ধন্যবাদ। তখনই তেল নেওয়ার জন্য গাড়ির লাইন গিয়ে ঠেকেছে 1 কিলোমিটার দূরে হাতির ঝিলের ভেতরে। হাতির ঝিলের সংযোগে লাইনে থাকা সেলিম ঢাকা পোস্টকে বলেন, এটা আমাদের জন্য ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা এভাবে থাকতে কারও ভালো লাগে না। সংসদে মন্ত্রীরা বলেন তেল আছে, কিন্তু আমাদের লাইনে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। তাদের কথাই মিথ্যে নাকি আমাদের অপেক্ষা মিথ্যে বুঝে আসে না। একই রোডের শিকদার ফিলিং স্টেশনে তখন তেল বিক্রি চলছিল, কিন্তু তেল নিতে গাড়ির সারি তখন নাবিস্কো রোডে। এছাড়া শহীদ তাজউদ্দিন আহমেদ অ্যাভিনিউ রোডের সাউদার্ন অটোমোবাইলসে তখন তেল বিক্রি করতে দেখা যায়। গত 15 এপ্রিল জ্বালানি বিভাগের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে 1,01,385 মেট্রিক টন। এছাড়া 31,831 মেট্রিক টন অকটেন, 18,211 মেট্রিক টন পেট্রোল, 77,546 মেট্রিক টন ফার্নেস অয়েল এবং 18,223 মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে। নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইরান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-তে তথ্য জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে IRNA বাঘাইকে উদ্ধৃত করে বলেছে, ইরান তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। গতরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দেন। তখন তিনি মন্তব্য করেন, ইরানের সরকার বাজেভাবে বিভক্ত। ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা আছে কিনা এ প্রসঙ্গে বাঘাই বলেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হল কূটনীতি। যখনই আমরা মনে করব কূটনীতি প্রয়োগের প্রয়োজন আছে এবং তার জন্য যথোপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তখন আমরা পদক্ষেপ নেব। জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং ইউরোপের সম্ভাব্য সংকটের কারণে আগামী অক্টোবর মাস পর্যন্ত স্বল্প দূরত্বের 20,000 ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে জার্মানির লুফথানসা গ্রুপ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে জেট ফিউয়েলের তীব্র ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। লুফথানসা গতকাল জানিয়েছে, গত সোমবার থেকেই দৈনিক 120টি ফ্লাইট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে, যা প্রাথমিকভাবে মে মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। লুফথানসা এয়ারলাইন্স ছাড়াও এই গ্রুপের অধীনে থাকা সুইস এয়ার, অস্ট্রিয়ান এয়ারলাইন্স এবং অন্যান্য ক্যারিয়ারের ফ্লাইটও এই বাতিলের তালিকায় রয়েছে। কোম্পানিটি মনে করছে, ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্তের ফলে প্রায় 40,000 টন জ্বালানি সাশ্রয় হবে। বিশ্বজুড়ে এয়ারলাইন্সগুলো বর্তমানে তাদের ফ্লাইট সূচি নতুন করে সাজাচ্ছে। জ্বালানির দাম কম থাকাকালীন যেসব রুটে ফ্লাইট পরিচালনা লাভজনক ছিল, যুদ্ধের কারণে জেট ফিউয়েলের গড় দাম দ্বিগুণ হওয়ায় এখন সেগুলো লোকসানের মুখে পড়েছে। উল্লেখ্য, ইউরোপ তাদের প্রয়োজনীয় জেট ফিউয়েলের প্রায় 70% আমদানি করে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আগে এই আমদানির বড় অংশই আসত মধ্যপ্রাচ্য থেকে। এর ফলে আগামী সপ্তাহগুলিতে ইউরোপে জ্বালানি সংকটের পাশাপাশি রেশনিং ব্যবস্থা চালুরও সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করলেই কেবল ইসলামাবাদে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো একটি ইতিবাচক সংকেত হলেও তেহরান থেকে এখনও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বর্তমান পরিস্থিতিকে ৩টি বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে। প্রথমত, অস্পষ্টতা, যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও আবারও সংঘাতের সম্ভাবনা রয়ে গেছে। দ্বিতীয়ত, ভঙ্গুরতা, যে কোনো সময় অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং অনিশ্চয়তাই এখন একমাত্র নিশ্চিত বিষয়। তৃতীয়ত, জটিলতা, কূটনৈতিক তৎপরতা চললেও দুই পক্ষের মধ্যে এখনও অনেক বিরোধপূর্ণ বিষয় রয়ে গেছে। বিরোধপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে রাখা সম্পদ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধের ক্ষতিপূরণ এবং আঞ্চলিক সম্পর্ক। এসব ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের সমঝোতার ক্ষেত্রে এখন আর কেবল অবিশ্বাস নয়, বরং চরম সন্দেহ কাজ করছে।